আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দু। আজকে আমরা দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে গোলক নিয়ে আলোচনা করব। এটা ঘনজ্যামিতি অধ্যায়ের একটা বিশেষ বস্তু। এই ঘনকাকৃতির বস্তু, এই বস্তুগুলোকে আমরা বিভিন্ন আকৃতির পরিমাপ করে থাকি, আয়তন এবং ক্ষেত্রফল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। এখন ঘটনা হচ্ছে আজকে আমরা আলোচনা করব গোলক নিয়ে। গোলক দেখতে কেমন, যেটা ফুটবল আকৃতির এক বস্তু, যেটা হচ্ছে গোল আকৃতির, এবং এটা একটা সমতলের মধ্যে থাকে না, একটা ত্রিমাত্রিক বস্তু। এই বস্তুর আয়তন সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। আজকে আমরা আলোচনা করব এর বিষয়ে কি কি প্রশ্ন হতে পারে এই বিষয়গুলো নিয়ে। দেখি যে বলছে একটি ফাঁপা লোহার গোলকের বহিঃব্যাসার্ধ 15 সেন্টিমিটার। অর্থাৎ ধরে নেই যে একটা ফাঁপা লোহার গোলক যার ভিতরের অংশটা ফাঁকা এবং লোহার গোলক, এটা হচ্ছে লোহা, আর এর বহিঃব্যাসার্ধ দুই ধরনের পাওয়া যাবে। একটা হবে ভিতরের ব্যাসার্ধ আর একটা হবে বাইরের ব্যাসার্ধ। এখান থেকে শুরু করে বাইরে পর্যন্ত এই বহিঃব্যাসার্ধর মাপ বলছে R1। ধরে নেই এটা R1, সেটার মাপ হচ্ছে 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার এবং বলছে লোহার বেধ 2 সেন্টিমিটার। এই যে লোহাটা এখানে কত সেন্টিমিটার পুরু আছে? 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার পুরু আছে। এখন প্রথম প্রশ্নেই বলছে গোলকের ফাঁপা অংশের আয়তন কত। আচ্ছা, ফাঁপা অংশের আয়তন বের করব, তাহলে অবশ্যই আমাকে আগে ফাঁপা অংশের ব্যাসার্ধ সম্পর্কে জানতে হবে। এখানে দেখে নিই ফাঁপা অংশের ব্যাসার্ধ কতটুকু। পুরো বহিঃব্যাসার্ধ হচ্ছে 15, তাহলে ফাঁপা অংশের ব্যাসার্ধ যদি বের করতে চাই আমরা 15 থেকে এই অংশটা বাদ দিব। এই অংশটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে 15 থেকে আমরা যদি 2 বাদ দেই তাহলে পাবো আমরা 13 সেন্টিমিটার। তাহলে ফাঁপা অংশের ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার। ক নাম্বার, গোলকের বহিঃব্যাসার্ধ R1 ইকুয়াল 15 সেন্টিমিটার। এটা ধরে নিন, যেহেতু R1 আমরা উল্লেখ করলাম, R1 আগে ছিল না কোথাও। এরপর এবং গোলকের ফাঁপা অংশের ব্যাসার্ধ R2 ধরে নিই। এটা কিভাবে পাওয়া যাবে? যে 15 থেকে 2 সেন্টিমিটার বিয়োগ করলেই আমরা পাবো সেন্টিমিটার সমান 13 সেন্টিমিটার। এখন এই ফাঁপা অংশটার আয়তন বের করব। আয়তন, গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে 4/3 পাই r3। সুতরাং এই গোলকের ফাঁপা অংশের আয়তন বের করব 4/3 পাই r3। r এর মান কত? r এর মান এখানে হচ্ছে 13। তাহলে আমরা কত পাবো? 4/3 পাই, r এর মান হচ্ছে 13, 13 এর উপরে কি কিউব। এটাকে যদি ক্যালকুলেটরে আমরা চাপি তাহলে এর মানটা পাওয়া যাবে 9202 পয়েন্ট, অর্থাৎ 9202.794 সেন্টিমিটার। এককটা হচ্ছে সেন্টিমিটার, কিন্তু এটা কি আয়তন। আয়তনের একক কি হয়? ঘন একক হয়। তার মানে এই এককটার সামনে একটা ঘন লিখতে হবে, ঘন, এই বাংলা ওয়ার্ডটা থাকতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে 1 নং প্রশ্নের উত্তর, গোলকের ফাঁপা অংশের আয়তন কত? গোলকের ফাঁপা অংশের আয়তন হচ্ছে 9202.794 ঘন সেন্টিমিটার। এরপরে আমরা আসি যে এর পরবর্তী প্রশ্নে বলছে ফাঁপা গোলকের লোহা দিয়ে যদি একটি কঠিন গোলক তৈরি করা হলে তার
তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ক নাম্বার একটু দেখি। কঠিন গোলক বলতে এখানে বুঝিয়েছে নিরেট গোলক। কঠিন গোলক বলতে বুঝিয়েছে এখানে নিরেট গোলক। নিরেট শব্দের অর্থ যার ভিতরে কোনো ফাঁপা অংশ থাকে না, যার ভিতরে কোনো ফাঁপা অংশ থাকে না, এই ধরনের গোলককে আমাদের বলা হয় নিরেট গোলক। নিরেট গোলক এরকম, যার ভিতরে কোনো ফাঁপা অংশ থাকবে না। এখন ঘটনা হচ্ছে এখানকার লোহা দিয়ে এই গোলকটা তৈরি করা হয়েছে, তার মানে এখানে যে পরিমাণ লোহা ছিল তার আয়তনটা তোমাকে জানতে হবে আগে, তারপরে আমরা বলতে পারবো এই গোলকটার আয়তন বা ক্ষেত্রফল। ধরি এখানে 6 নম্বর প্রশ্নের আগে অ্যানসার, এই লোহাটার আয়তন বের করে নিব আগে আমরা। লোহার আয়তন, ফাঁপা গোলকের লোহার আয়তন, ফাঁপা গোলকের লোহার আয়তন। লোহার আয়তন কিভাবে বের করা হয়? লোহার আয়তন বের করতে গেলে তোমাকে আগে পুরো গোলকটার আয়তন থেকে তার ফাঁপা অংশের আয়তনটা বাদ দিয়ে দিতে হবে, তবে আমরা লোহার আয়তনটা পাবো। তাহলে পুরো গোলকটার আয়তন কত? পুরো গোলকটার আয়তন হচ্ছে 4/3 পাই r1 কিউব, এবং এর ফাঁপা অংশটার আয়তন আমরা কত পাই? যে 4/3 পাই r2 কিউব। এই দুটোর পার্থক্য করলেই আমরা পেয়ে যাব লোহার আয়তন। তাহলে 4/3 আর পাই দুই জায়গায় আছে, আমরা এটাকে কমন নিতে পারি। 4/3 পাই কমন নিলাম, তাহলে পেলাম r1 কিউব মাইনাস r2 কিউব। 4/3 পাই, r1 এর মান কত? এখানে r1 এর মান ছিল 15, এর উপরে কিউব। আর r2 এর মান কত? এখানে r2 এর মান আমরা বের করছি ক নাম্বারে, সেটা ছিল 13, 13 এর উপরে কিউব। এটা পুরো মানটা আমরা যদি ক্যালকুলেটরে চাপ দেই তাহলে আমরা পেয়ে যাব এখানকার লোহার আয়তন। তাহলে আমরা এখানে লোহার আয়তনটা কত পাচ্ছি? ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখি। 493 অর্থাৎ 4934.4064 এত ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে লোহার আয়তন। এখন আমরা ধরে নিই যে এই লোহাটা দিয়ে যে গোলকটা তৈরি করা হবে তার ব্যাসার্ধটা আমরা r3 ধরি, অর্থাৎ নিরেট গোলকের ব্যাসার্ধ r3 ধরি। নিরেট গোলকের ব্যাসার্ধ, নিরেট বা কঠিন গোলকের ব্যাসার্ধ r3 সেন্টিমিটার। তাহলে এর আয়তনটা কত? নিরেট গোলকের আয়তন, আয়তনের সূত্র আমরা জানি 4/3 পাই r কিউব, কিন্তু এখানে r টা হচ্ছে r3, এত ঘন সেন্টিমিটার। এখন কথা হচ্ছে যে এই নিরেট গোলকটা যে আমরা তৈরি করতেছি এর আয়তনটা কার আয়তনের সমান? লোহার আয়তনের সমান। কেন লোহার আয়তনের সমান? কারণ ওই লোহাটা দিয়েই এই নিরেট গোলকটা তৈরি করা হয়েছে, কাজেই লোহার আয়তন আর এখানকার নিরেট গোলকের আয়তন সমান হবে। সুতরাং আমরা এখন লিখতে পারি প্রশ্নমতে এই লোহার আয়তন আর এটার আয়তন এই দুইটা পরস্পর সমান।
প্রশ্ন মতে 4/3 পাই আর 3 কিউব, এটা কার সমান হবে 4934.4064, এটা সমান হবে। এখান থেকে আমরা কি বের করব, আর বের করব। তাহলে আর যদি বের করতে চাই তাহলে আমাকে আর রেখে বাকিগুলোকে ধীরে ধীরে পক্ষান্তর করতে হবে। আমরা যদি পক্ষান্তর করার সময় বিপরীত চিহ্ন হয়, যেটা উপরে থাকবে সেটা অংশটা নিচে চলে যাবে। 4064 লিখলাম, উপরে আছে 4, সেটা নিচে চলে আসলো। উপরে আছে পাই, সেই পাইটাও নিচে চলে আসলো। নিচে আছে 3, সেই 3টা উপরে চলে যাবে, কারণ আমরা জানি পক্ষান্তর করলে সর্বদাই বিপরীত চিহ্ন হয়। আচ্ছা, এই পাশে তাহলে থাকলো r3 পাওয়ার কিউব। এখন এই কিউবটা ওই পাশে গেলে কি হবে, ঘনমূল হবে। কিউবের বিপরীত হচ্ছে ঘনমূল। এই ঘনমূলের মান বের করতে হবে। এখন এই ঘনমূলের মান বের হবে কত দেখি, উপরে যা আছে দেখি 4934.4064 ইনটু 3, নিচে আছে 4 পাই। এটা ক্যালকুলেটরে চাপ দিলে এর মানটা পাওয়া যাবে 10.56 সেন্টিমিটার। ব্যাসার্ধকে শুধু এককটা লিখতে হয়, ঘনবর্গ কিছু লেখা যাবে না। তার মানে r3 এর মানটা আমরা পেয়ে গেলাম 10 দশমিক সামথিং, অর্থাৎ 10.56 সেন্টিমিটার। এখন এর পরবর্তী কাজ হচ্ছে যে এই ব্যাসার্ধ নিয়ে যে গোলকটা তৈরি হয়েছে এই গোলকের কি বের করতে হবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তলের ক্ষেত্রফল, এর পুরো তলটা অর্থাৎ পুরো পৃষ্ঠতলটা, একটা ফুটবলের পুরো দেহটা, অর্থাৎ উপরের পুরো যে লাল সাদা যে সাপগুলো দেখতে পাই আমরা, এই পুরো অংশটার কতটুকু জায়গা আছে এই জায়গাটার পরিমাণ বের করব। এটাই হচ্ছে যে গোলকের ক্ষেত্রফল। এখন দেখি তাহলে গোলকের ক্ষেত্রফল কত পাবো আমরা, যে নিরেট গোলকের ক্ষেত্রফল বা কঠিন গোলকের ক্ষেত্রফল। কঠিন গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তলের ক্ষেত্রফল আমি আগেই বলছিলাম যে ওই ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তটা পাওয়া যাবে এই বৃত্তের 4 গুণ হয় গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অর্থাৎ পাই r কিউব পাই r স্কয়ার। এটা হচ্ছে ওই ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তের ক্ষেত্রফল পাচ্ছি। এই বৃত্তের ক্ষেত্রফলটাকে আমরা যদি 4 গুণ করে দেই তাহলে আমরা পাবো পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এত বর্গ একক, 4 ইনটু পাই এর মান আমরা জানি, অর্থাৎ ক্যালকুলেটরেও বের করতে পারি। তারপরে আছে r কিউবের মান হচ্ছে, r এর মান হচ্ছে 10.56, এর উপরে স্কয়ার। আচ্ছা, r স্কয়ার আছে। এখন এই অংশটা আমরা যদি পুরোটাই ক্যালকুলেটর দিয়ে বের করতে চাই তাহলে এর মানটা আমরা পেয়ে যাব 1401.32 বর্গ, আর এখানে এককটা হচ্ছে সেন্টিমিটার। এই তো আমরা পেয়ে গেলাম কঠিন গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। প্রশ্নের অ্যান্সারটা আমরা পেয়ে গেছি, এই তলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। এরপরে বলছে এই কঠিন গোলকটিকে যদি একটি ঘনকাকৃতির বক্সে ঠিকভাবে এঁটে যায় তাহলে বক্সটির অনধিকৃত অংশের আয়তন নির্ণয় করো। এখন হচ্ছে ঘনকাকৃতির বক্সকে ঠিকভাবে এঁটে যাবে। ঘনকাকৃতি মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে, অর্থাৎ বক্সটা এরকম হবে।
চতুর্দিক থেকে আমরা জানি ঘনকের 6টা তল থাকে, এই 6টা তলকেই স্পর্শ করবে এই গোলকটা, 6টা তলকে স্পর্শ করবে। এখন ঘটনা হচ্ছে এর ব্যাসার্ধ যদি 2 গুণ করি তাহলে ঘনকের একটা এই প্রান্ত থেকে এই প্রান্ত বাহু পাওয়া যায়। কি পাওয়া যায়? বাহু পাওয়া যায়। অর্থাৎ আমরা যদি কঠিন গোলকটার ব্যাসার্ধকে 2 গুণ করি তাহলে ঘনকের একটা ধার বা একটা বাহু পাওয়া যাবে। গ নাম্বার, ঘনকের এক বাহু দৈর্ঘ্য, ঘনকের প্রত্যেকটা বাহু সমান থাকে, এটা এ ধরে নেই, এই এটা হবে 2r3 সমান, অর্থাৎ r3 মানটা আমরা যেহেতু আগে থেকেই জানি এখানে বসাতে পারি 10.56। তাহলে এটাকে আমরা যদি 2 গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ঘনকের এক বাহু দৈর্ঘ্য। তাহলে ঘনকের এক বাহু দৈর্ঘ্য কত পেলাম আমরা? 21 দশমিক কত পাওয়া যাচ্ছে? 21.56 দ্বিগুণ 1, হ্যাঁ 12 এত সেন্টিমিটার। এখন আমরা জানি ঘনকের কি বলছে, ঘনক আকৃতির বক্সে ঠিকভাবে এঁটে যায় বক্সটির অনাধিকিত অংশের আয়তন নির্ণয় করো। তার মানে আমাকে আগে জানতে হবে বক্সের আয়তন, তারপরে এখান থেকে আমাদের গোলকের আয়তনটা বাদ দিলে আমরা পেয়ে যাব অনাধিকিত অংশের আয়তন। তাহলে আমরা পাচ্ছি এবার ঘনকের আয়তন। ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র জানি আমরা 6a³ 6 ইনটু এর মান আমরা জানি 21.12 অর্থাৎ 1 2 এর উপরে কি কিউব ঘন সেন্টিমিটার। হ্যাঁ, এটা মান আমরা বের করে নেই। ঘনকের আয়তন তাহলে আমরা পেয়ে যাচ্ছি 9420.67 এত ঘন সেন্টিমিটার। আর গোলকের আয়তনটা এবার বের করি, যে কঠিন গোলকের আয়তন, কঠিন গোলকের আয়তন 4/3 পাই r3 কিউব 4/3 পাই r3 এর মান হচ্ছে 10.56 এর উপরে কি কিউব। এটা ক্যালকুলেটর দিয়ে এর মানটা বের করি। এর মান পাবো আমরা 4934.4064 এত ঘন সেন্টিমিটার। এরপর আমাদের জানতে হবে যে বড় আয়তন কোনটা। বড় আয়তন হচ্ছে এটা, কারণ পুরো ঘনকের ভিতরেই আমাদের গোলাকার বস্তুটা ছিল, অর্থাৎ নিরেট গোলকটা ছিল। তার মানে বক্সটা অবশ্যই বড় আর নিরেট গোলকটা ছোট। তার মানে বক্সের আয়তন থেকে আমাদের নিরেট গোলকের আয়তনটা বাদ দিলেই অনাধিকিত অংশের আয়তনটা আমরা পেয়ে যাব। সুতরাং এখন আমরা কি করতে পারি, যে বক্সটির অনাধিকিত অংশের আয়তন, এটাকে প্রশ্নের লাইন হিসাবে ব্যবহার করব। আমরা এখানে উত্তরের লাইন হিসাবে ব্যবহার করব যে বক্সটির অনাধিকিত অংশের আয়তন এই আয়তন থেকে এই আয়তনটা বাদ দিতে হবে। এটা হচ্ছে 9420.67
67 বিয়োগ 4934.4064। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাব 4486.26 ঘন সেন্টিমিটার। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এভাবেই গোলক আকৃতির বস্তুগুলা থেকে অন্য আরেকটা বস্তু তৈরি হলে তার আয়তনগুলো নির্ণয় করতে পারবো এবং একটা গোলকে কি পরিমাণ ফাঁপা গোলক থাকলে কি পরিমাণ সেখানে লোহা বা অন্যান্য পদার্থ দিয়ে সেই গোলকটা তৈরি সেই পরিমাণও আমরা এখান থেকে জানতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই নিয়মটা আমরা বারবার করব এবং অনুশীলনীর বিভিন্ন অংশগুলার এই ধরনের অনেক অঙ্ক আছে। ধরো যে 1 থেকে শুরু করে তোমাদের 13-14 পর্যন্ত অঙ্কগুলা সবগুলাই নিজে নিজেই করার চেষ্টা করবা ইনশাআল্লাহ।